কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? মাত্র ক্লাস শেষ হইল ম্যাট্রিক্স নির্ণায়কের, দেখতেছিলাম ক্লাস। আমি খুবই দুঃখিত, তোমাদেরকে একসাথে টানা দুটা ক্লাস করা লাগতেছে, তাও আবার ম্যাথের। তো এই প্রেশার দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত। কয়েকটা দিন এই সমস্যাটা হবে, 2-3টা লেকচার সম্ভবত। তো তারপরে অ্যাকচুয়ালি ঠিক হয়ে যাবে। আমার ক্লাসটা এই ক্লাস পর্যন্তই তোমার পাবলিক গ্রুপে হবে, আজকের ক্লাসটা পর্যন্তই। নেক্সট ক্লাস থেকে আমরা একবারে আমাদের যে পেইড ব্যাচ ওই গ্রুপটাতে ক্লাস শুরু করব। এবং আমার ক্লাস টাইমটা রবি, মঙ্গল, বৃহস্পতি 10টা থেকে শুরু হবে। তোমরা ম্যাট্রিক্স নির্ণায়ক করতেছো শোভন ভাইয়ের সাথে, তো ম্যাট্রিক্স নির্ণায়ক সম্ভবত আর 3 থেকে 4টা লেকচারের মধ্যে ভাইয়া শেষ করে ফেলবে। আমি একটু দেখে নেই কি অবস্থা সবার। আচ্ছা, সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড কি ঠিক আছে একটু বলো তো। আচ্ছা, আজকে আমি বেশিক্ষণ পড়াবো না, আজকে আমি 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা পড়াবো। যেহেতু একটা ক্লাস করে আসছো তোমরা, 1 ঘন্টার বেশি আমি পড়াবো না। সাউন্ড আসে না? সাউন্ড আসে না? সাউন্ড আসে কিনা একটু জানাও তো। আচ্ছা, তাইলে কে কে যেন বলতেছে যে সাউন্ড আসে না। সিনথিয়া আক্তার, সাউন্ড আসে না। আচ্ছা, ফোনের সাউন্ড একটু বাড়ায় নাও। আচ্ছা, আমি আজকে খুবই ধীরে পড়াবো এবং একটু রিল্যাক্সে পড়াবো, মানে টেনশনের কিছু নাই। মাত্র একটা ক্লাস শেষ করে আসছো, আমি বুঝতে পারছি। তো এটা নিয়ে মানে টেনশনের কিছু নাই, খুবই রিল্যাক্সে পড়াবো। আর বেশিক্ষণ পড়াবো না, খুবই অল্প পড়াবো। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে দুটা চ্যাপ্টার প্যারালালি চলতেছে। একটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক, শোভন ভাইয়া করাচ্ছে, এবং আমি করাচ্ছি সরলরেখা। শোনো, এই দুটা চ্যাপ্টারই খুবই ইম্পর্টেন্ট। কেন খুবই ইম্পর্টেন্ট একটু বলি। ম্যাট্রিক্স নির্ণায়ক এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে তুমি বোর্ড পরীক্ষা থেকে শুরু করে, ভার্সিটি থেকে শুরু করে, ইঞ্জিনিয়ারিং, বুয়েটে প্রত্যেক বছর মোটামুটি ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে কোশ্চেন আসে। তো ম্যাট্রিক্স নির্ণায়ক খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে ম্যাট্রিক্স নির্ণায়ক হচ্ছে সব থেকে ছোট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। তো এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ তুমি সব জায়গাতে একটা করে প্রশ্নের উত্তর করতে পারবা। সেটা বোর্ড পরীক্ষা হোক, সেটা ভার্সিটি হোক, ভার্সিটিতে তো প্রত্যেক বছর 2-3টা করে প্রশ্ন আসে, এবং বুয়েটেও প্রত্যেক বছর ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে প্রশ্ন আসে। এই কারণে ম্যাট্রিক্স নির্ণায়কটা ইম্পর্টেন্ট, খুবই ভালো করে করবা। শোভন ভাই তোমাদের মানে পেইড ব্যাচের ক্লাসটাই উন্মুক্তভাবে নিচ্ছে। এর মানে এই না যে ভাইয়া হচ্ছে ক্লাসে কম এফোর্ট দিচ্ছে। ভাইয়া, আমি জানি ভাইয়া কতটুকু পড়ায় দিচ্ছে তোমাদেরকে। মানে ভাইয়ার স্লাইড দেখলে বোঝা যায় ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ভার্সিটির সকল টাইপ কিন্তু ভাইয়া তোমাদেরকে পড়ায় দিচ্ছে। আর সরল রেখা, সরল রেখা কি কারণে ইম্পর্টেন্ট তোমাকে আমি একটু বলি। সরল রেখা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই কারণে, কারণ এই চ্যাপ্টারের সাথে অনেকগুলা চ্যাপ্টার রিলেটেড। সরল রেখা না পারলে তুমি বৃত্ত পারবা না, সরল রেখা না পারলে তুমি ডিফারেন্সিয়েশন ভালোভাবে কমপ্লিট করতে পারবা না, সরল রেখা না পারলে তুমি ইন্টিগ্রেশন ভালোভাবে কমপ্লিট করতে পারবা না, সরল রেখা না পারলে তুমি কোনিক্স ভালোভাবে কমপ্লিট করতে পারবা না, সরল রেখা না পারলে তুমি যোগাশ্রয়ী প্রোগ্রামিং কমপ্লিট করতে পারবা না। তো সরল রেখাটা এত বেশি চ্যাপ্টারে লাগে, তোমাকে সরল রেখাটা খুবই ভালোভাবে করতে হবে। প্যারালালি দুটা চ্যাপ্টার চলতেছে, আমি জানি প্রেশার হয়ে যাচ্ছে, কিন্তু একটু কষ্ট করে শুরুতে একটু ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, লেকচার শুরু করা যাক। আজকে যেটা পড়াবো, আজকের পড়ার টপিক হচ্ছে সরল রেখার সমীকরণ। আমি আজকে দেখাবো বিভিন্ন সরল রেখার সমীকরণ কিভাবে আসছে, কিভাবে সরল রেখার সমীকরণের সূত্রগুলো আসছে, এবং সেটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। তো সমীকরণ কিভাবে আসছে, আচ্ছা আগের লেকচারের গিফট, আগের লেকচারের
আগের লেকচারে নোট সাবমিট দেখে গিফট দিবেন বলছিলাম, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি। আমি আজকে দেখব, আগের লেকচারেরটার আলাদা করে গিফট দিব এবং আজকের লেকচারটার আলাদা করে গিফট দিব, এবং আজকে আমি অ্যানাউন্স করে দিব। আজকে দিব না, কালকে, মানে তোমরা নোট সাবমিট করার পরে আমি কালকে অ্যানাউন্স করে দিব যে গত দিনের কোন 5 জন গিফট পাচ্ছে, আজকে 2-3 জনকে গিফট দিব, কোন 2-3 জন গিফট পাচ্ছে লেকচার নোট সাবমিট করার কারণে। তোমরা আজকে সাবমিট করার পরে আমি আগামীকাল এই সবগুলা দেখে আমি তোমাদেরকে জানাই দিব। ঠিক আছে, একটু ক্লাসে মনোযোগ দাও এখন। তো কি বললাম, পড়াইতে চাইছি সরল রেখার সমীকরণগুলা আসছে কিভাবে। সরল রেখার সমীকরণ তো আমরা নর্মালি মুখস্থ করে আসি, যেমন সরল রেখার সমীকরণ y = mx + c, y - y1 = m × x - x1, এইগুলো আসছে কিভাবে এটা আমরা আজকে দেখব। এবং তার শুরুতে তোমাকে একটা কথা খুবই ভালো করে জানতে হবে যে কোনো একটা রেখার তৈরি হয় কিভাবে, সেটা হোক সরল রেখা, সেটা হোক বক্ররেখা। কেউ কি আমাকে বলতে পারবা রেখা তৈরি হয় কিভাবে? রেখা তৈরি হয় কিভাবে একটু বলো তো দেখি, কে বলতে পারো রেখা তৈরি হয় কিভাবে, সরল রেখা বা বক্ররেখা কিভাবে তৈরি হয়? আমি বলি, শোনো। গাণিতিকভাবে রেখা তৈরির সংজ্ঞাটাকে এইভাবে দেওয়া হয়, একটা চলমান বিন্দু থাকবে, একটা বিন্দু, যে বিন্দুটা চলতে পারবে। কোনো একটা চলমান বিন্দু যদি কোনো একটা নির্দিষ্ট শর্ত মেনে চলে, ওই বিন্দুর যে চলার পথটা হবে, ওই চলার পথটাকেই রেখা বলা হয়। আবারও বলি, একটা বিন্দু আছে, যে বিন্দুটার হাত পা আছে, মনে করো হাত পা আছে। একটা বিন্দু আছে, বিন্দু 2 প্রকারের হয় জানো, 2 প্রকারের হয়। একটা হলো স্থির বিন্দু হয়, আর একটা হলো চলমান বিন্দু হয়। আমি একটু পরে বুঝাই দিব, আমি কি সংজ্ঞাটা বলে নেই। সংজ্ঞাটা হচ্ছে এরকম, কোনো একটা চলমান বিন্দু যদি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে চলাচল করে, তাহলে ওর যে চলার পথটা, ওই পথটাকে বলা হয় রেখা। তাকাও একটু বুঝাই দিই। মনে করো আমার এই জায়গায় একটা স্থির বিন্দু আছে, এটা একটা স্থির বিন্দু। হ্যাঁ, এটা একটা স্থির বিন্দু। আর ধরো এইখানে একটা বিন্দু আছে, নাম দিচ্ছে এই বিন্দুটার, ধরো পি বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। এই পি বিন্দুটা চলমান বিন্দু, পি বিন্দুটা চলতে পারে, ঠিক আছে। এখন পি বিন্দু চলবে, যে কোনো দিকে চললে হবে না, পি বিন্দুটাকে চলতে হবে নির্দিষ্ট শর্ত মেনে। এখন এর উপরে আমি একটা শর্ত দিব, ধরো এই পি বিন্দুর উপরে শর্তটা দিচ্ছি এরকম, পি বিন্দুটা যেখানেই যাক না কেন, এই যে স্থির বিন্দু আছে ওইখান থেকে এর দূরত্বটা সমান হবে, এই সমান দূরত্ব নিয়ে চলবে। তাহলে মনে করো এখান থেকে এই দূরত্বটা আমি দেখে নিলাম, মনে করো দূরত্বটা হলো এতখানি। এখন পি বিন্দু চলতে পারে, পি বিন্দু এক লাফ দিয়ে এখানে আসলো, আবার পি বিন্দু এখানে ছিল, আবার একটা লাফ দিয়ে পি বিন্দুটা এখানে আসলো, পি বিন্দুটা আরেকটা লাফ দিয়ে এখানে আসলো, পি বিন্দুটা আরেকটা লাফ দিয়ে এখানে আসলো, বিন্দুটা আরেকটা লাফ দিয়ে এখানে আসলো, বিন্দুটা আরেকটা লাফ দিয়ে এখানে আসলো এবং আলটিমেটলি শেষে আবার নিজের জায়গাতে ফিরে আসলো। তাহলে পি বিন্দুর চলার পথটা একটু দেখো তো, পি বিন্দুর চলার পথ যদি আমি দেখি, পি বিন্দুর চলার পথ কিন্তু এই পথটা পি বিন্দুর চলার পথ। তাহলে দেখো তো পি বিন্দুর চলার পথটা একটা রেখা তৈরি করছে না, একটা বক্ররেখা তৈরি করছে না? এটা কিন্তু বক্ররেখা তৈরি হয়ে গেল। তো এটা রেখা তৈরি করার পদ্ধতি। কি পদ্ধতি আমি আবারও বলি, একটা চলমান বিন্দু থাকবে, একটা চলমান বিন্দু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে চলবে, চলার ফলে তার একটা পথ তৈরি হবে, ওই পথটাকেই বলা হয় রেখা। অ্যাকচুয়ালি বইয়ের ভাষায় এটাকে বলা হয় সঞ্চার পথ। বিন্দু যে পথে চলে,
যে পথে চলে ওই পথটাকে বলা হয় সঞ্চার পথ, ইংলিশে এটাকে বলা হয় লোকাস। বিন্দুর চলার পথকে সঞ্চার পথ বা লোকাস বলে। আমি যেহেতু সরল রেখা নিয়ে পড়াচ্ছি, আমি একটু সরল রেখার ব্যাপারটা তোমাকে বুঝাই দিই যে একটা সরল রেখা কিভাবে তৈরি হয়। তো সাপোজ আমার এই জায়গায় কোনো একটা বিন্দু আছে, এই জায়গায় একটা বিন্দু আছে, এই বিন্দুটা চলতে পারে। এখন ওর উপরে একটা কন্ডিশন দিলাম, কি কন্ডিশন? ওই বিন্দু চলবে কিন্তু ওর চলার পথটা সোজা পথ হইতে হবে, সরল পথ হইতে হবে। তাহলে মনে করো এখানে একটা বিন্দু ছিল, বিন্দুটা হলো 3,2 মনে করলাম। এই বিন্দুটা লাফ দিয়ে এখানে আসলো, এই বিন্দুটা মনে করো ধরে নিলাম 5,4 ধরে নিলাম। আবার ওই বিন্দুটা থেকে আরেকটা লাফ দিয়ে আরেকটা বিন্দুতে আসলো, এই বিন্দুটা ধরে নিলাম 7,6, এখানে লাফ দিয়ে আরেকটা জায়গায় আসলো। তো প্রথমে একটা বিন্দু এখানে ছিল, বিন্দুটা লাফ দিয়ে অন্য একটা বিন্দুতে গেছে, আরেকটাতে গেছে, আরেকটাতে গেছে। যখনই এই বিন্দুটাতে আসছে ওই বিন্দুটাতে আমি ওকে ধরে ফেলছি। এখন ধরে ফেলে আমি ওর চলার পথটা দেখতেছি, চলার পথটা যদি আমি দেখি চলার পথটা ছিল এইরকম। তো ওর চলার পথ যেটা সেই পথটা হলো সরল পথ, এই কারণে এটা হলো সরল রেখা। এখন তুমি ভাইয়া চিন্তা করো, একটা বিন্দু প্রথমে এখানে ছিল, তারপরে এখানে আসছে, তারপরে এখানে আসছে, তারপরে এখানে আসছে। তো বিন্দুটার নাম দিচ্ছি মনে করো পি বিন্দু, যেটা চলাচল করে এই জায়গাতে আসছে। আচ্ছা আমাকে বলো তো, পি বিন্দু চলার পথে, পি বিন্দুর চলার পথে বিভিন্ন বিন্দুর উপর দিয়ে লাফ দিয়ে গেছে না? এই যে বিভিন্ন বিন্দুর উপর দিয়ে গেল, গিয়ে এখানে আসছে, তো পি বিন্দু যখন এখানে ছিল ওর একটা ভুজ ছিল না? ভুজ ছিল 3। আবার যখন এখানে আসছে ওর ভুজ ছিল 5। আবার যখন এখানে আসছে ভুজ ছিল 7। তাহলে পি বিন্দুতে চলাচল করতেছে বিভিন্ন বিন্দুর উপর দিয়ে, তো যখন বিভিন্ন বিন্দুর উপরে যাচ্ছে ওর ভুজটা তখন বিভিন্ন রকম হচ্ছে না? তো ওর ভুজ কিন্তু, পি বিন্দুর ভুজ কিন্তু ফিক্সড নয়, পি বিন্দুর ভুজ একাধিক। এখানে যখন ছিল ওর ভুজ ছিল 3, এখানে যখন ছিল ভুজ ছিল 5, এখানে যখন ছিল তখন 7, এখানে যখন ছিল তখন আমি বলবো ওকে। তো ভুজ যেহেতু ফিক্সড নয়, ভুজের মান যেহেতু একাধিক, যার মান একাধিক বা যার মান পরিবর্তনশীল, ভুজের মান যেহেতু পরিবর্তনশীল, পরিবর্তনশীল জিনিসটাকে আমরা বলি চলক। আর ভুজ যে চলক, ওই চলকটাকে আমরা প্রকাশ করতেছি এক্স দিয়ে। আবার পি বিন্দু যখন এখানে ছিল কোটি, ওয়াই এর মান 2 ছিল, আবার 4 ছিল, 6 ছিল, তাহলে বিন্দুটার চলার পথে কোটিটাও কিন্তু পরিবর্তনশীল ছিল। তো যার মান পরিবর্তনশীল তাকে আমরা বলি চলক। ওয়াই এর যে মান, এই চলককে আমরা প্রকাশ করতেছি এক্স ওয়াই দ্বারা। তো এই যে এই এক্স ওয়াই যে বিন্দুটা, এক্স ওয়াই বিন্দুটাকে আমরা বলবো চলমান বিন্দু। এই বিন্দুটা চলার ফলে যে কোনো একটা রেখা তৈরি হয়। এবং আমরা যখন কোনো একটা সমীকরণ বের করব, সমীকরণ বের করার সময় সব সময় এই চলমান বিন্দুটা আমার লাগবেই। কেন লাগবে আমি বলি, তুমি আমাকে বলো তো সমীকরণ বের করতে চলক লাগবে কিনা? এক্স ওয়াই ছাড়া কি সমীকরণ হয়? সমীকরণ কিন্তু হয় না। তো সমীকরণ বের করতে যে চলক লাগবে, এই চলমান বিন্দুটা আমাকে ওই চলকটা প্রোভাইড করবে। আমি সব সময় ধরে নিব কোনো একটা রেখার সমীকরণ যখন বের করব তার উপরে একটা বিন্দু থাকবে, যে বিন্দুটা এক্স কমা ওয়াই। এবার আসো আমি সমীকরণে চলে যাচ্ছি, সমীকরণ বের করব। তোমাদেরকে গত ক্লাসে ঢাল পড়াইছিলাম, শুধুমাত্র একটা টপিক লাগবে, সেটা হচ্ছে এরকম একটা সরল রেখার উপরে দুটা বিন্দু আছে, একটা হচ্ছে x1 y1 আর একটা হলো x2 y2। হ্যাঁ, দুটা বিন্দু আছে। তো দুটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র ছিল, মনে করে দেখো, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। জাস্ট এই একটা কথা যদি তুমি আমাকে বলতে পারো, এই একটা কথা যদি জেনে থাকো, ঢাল বের করার সূত্র যদি দুটা বিন্দু দেওয়া থাকে, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, আজকের পড়া বুঝতে আর তোমার কোনো সমস্যা হবে না। ঢাল বের করার সূত্র কি? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এবার আসো পড়া শুরু করা যাক। সমীকরণ,
প্রথম যে সমীকরণ আমরা দেখতে চাই সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাকাও একটু এদিকে, তাকাও। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, একটা সরল রেখা আছে। তোমাকে আমি বারবার এই একই কথা বলবো। একটা সরল রেখা আছে, যে সরল রেখাটা উৎপন্ন হয়েছে কিভাবে? উৎপন্ন হয়েছে একটা বিন্দু চলার ফলে। সকল ক্ষেত্রে আমি একই কথাই বলবো। একটা সরল রেখা আছে, যে সরল রেখাটা উৎপন্ন হয়েছে একটা বিন্দু চলার ফলে। একটা বিন্দু ছিল এক্স কমা ওয়াই, এই বিন্দুটা সোজা পথে চলার কারণে এই সরল রেখাটা তৈরি হয়েছে, হলুদ সরল রেখাটা। কেমন সরল রেখা? সরল রেখাটা হলো মূল বিন্দুগামী। এই যে মূল বিন্দু দিয়ে গেছে কিনা, সরল রেখাটা আমার মূল বিন্দু দিয়ে গেছে, তাহলে এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা। এর আমি সমীকরণ বের করতে চাই। কনসেপ্ট আমি একটাই জানি, সেটা হচ্ছে ঢাল। দেখো তো রেখাটার উপরে বিন্দু কয়টা আছে? টোটাল বিন্দু আছে দুটা। দুটা বিন্দু দেওয়া থাকলে আমি ঢাল বের করতে পারি। ঢাল বের করার সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে আমি ঢাল বের করতেছি, এম ইকুয়াল কোটি দ্বয়ের অন্তর। একটা কোটি হচ্ছে ওয়াই আর একটা কোটি হচ্ছে জিরো। কোটি দ্বয়ের অন্তর হবে ওয়াই মাইনাস জিরো বাই ভুজ দ্বয়ের অন্তর। ভুজ দ্বয়ের অন্তর হচ্ছে এক্স মাইনাস জিরো। দেখো তো এম সমান কি হচ্ছে? এম সমান হচ্ছে ওয়াই বাই এক্স। তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ওয়াই সমান তাহলে কি হবে? আর গুণ করো, ওয়াই সমান হবে এম এক্স। বলো তো পড়ে আসছো কিনা? মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান এম এক্স। এখন শোনো, তোমরা যখন 9-10 থেকে ইন্টারমিডিয়েটে প্রথম ক্লাস করো, আমি যখন আমার অফলাইন ব্যাচে জিজ্ঞেস করি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি, তোমাদের ম্যাক্সিমামের কাছে থেকে আমি এই উত্তর পাই, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। স্নিগ্ধ পুষ্প অ্যান্সার দিছে ভুল। হ্যাঁ, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি মূল বিন্দুগামী সরল রেখা নয়। মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণে কোনো সি থাকবে না। হ্যাঁ, কোনো সি থাকবে না, কোনো কনস্ট্যান্ট থাকবে না, শুধু ওয়াই সমান এম এক্স। এক্স আর ওয়াই যুক্ত রাশি থাকবে। এক্স আর ওয়াই যুক্ত রাশির বাহিরে কোনো কিছু যদি থাকে সেটা মূল বিন্দুগামী হবে না। দেখো একটু, আমি একটু তোমাকে চিত্রটা বুঝাই দিই। চিত্রটা একটু দেখাই দিই, তাকাও একটু। তোমরা অনেকে এটাকে চিনো, এটা হলো ডেসমস অ্যাপ। ডেসমস হচ্ছে গ্রাফিং ক্যালকুলেটর। মানে এইখানে আমরা যদি কোনো একটা ফাংশনের গ্রাফ লিখি, এখানে চিত্র দেখাবে। তো দেখো আমি ওয়াই ইকুয়াল এম এক্স লিখতেছি। ওয়াই ইকুয়াল এম এর মান ধরো 2 এক্স। দেখো তো রেখাটা মূল বিন্দুগামী কিনা? রেখা কিন্তু মূল বিন্দু দিয়ে গেছে। আমি একটু কালার চেঞ্জ করে দিই, ব্ল্যাক করে দিই, তারা বুঝতে মনে সুবিধা হবে। দেখো মূল বিন্দু দিয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এবার তুমি যে বলছিলে না ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এই যে ওয়াই ইকুয়াল এম এক্স, এর সাথে দেখো আমি যদি কোনো কিছু যোগ করি, কোনো কনস্ট্যান্ট যোগ করি, সেটা কখনোই আর মূল বিন্দু দিয়ে যাবে না। প্লাস সি এর মান ধরো 5 দিচ্ছি। দেখো সি এর মান 5 যোগ করার সাথে রেখাটা কিন্তু আর মূল বিন্দু দিয়ে যায় নাই। মূল বিন্দু কিন্তু এখানে, রেখা কিন্তু মূল বিন্দু থেকে সরে গেছে। বুঝছো কি কথা? আবার দেখো, ধরো একটা রেখা আছে ওয়াই ইকুয়াল 3x, এরকম আছে ওয়াই ইকুয়াল এম এক্স, মূল বিন্দু দিয়ে গেছে। তুমি এখানে কোনো একটা ধ্রুবক অ্যাড করো, ধরো -5 -4 ধরো, ধ্রুবক অ্যাড করার সাথেই সেটার মূল বিন্দু দিয়ে যাবে না। দেখো মূল বিন্দু থেকে সরে গেছে। তো মূল বিন্দুগামী তখনই হবে শুধুমাত্র যখন এক্স ওয়াই যুক্ত রাশি থাকবে। আবারও দেখো, শুধুমাত্র এভাবেই থাকতে হবে এমন না। এক্স ওয়াই যুক্ত রাশি ধরো এরকম আছে 3x প্লাস 2y ইকুয়াল 0। দেখো শুধুমাত্র এক্স আছে আর ওয়াই আছে, মূল বিন্দু দিয়ে গেছে। এক্স আর ওয়াই থাকলে মূল বিন্দু দিয়ে যাবে। এখানে কোনো একটা ধ্রুবক যদি অ্যাড করো, যোগ বা বিয়োগ যাই করো না কেন, ধরো +1 করবো আমি, +1, এই দেখো মূল বিন্দু থেকে কিন্তু সরে আসছে, মূল বিন্দু দিয়ে কিন্তু আর যায় নাই। তো মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ ভালো করে মনে রাখবা। মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ ওয়াই সমান এম এক্স।
এটা কি ক্লিয়ার হইছো? এটা কি ক্লিয়ার হইছো? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y সমান mx। এবার আসো, তুমি যে আমাকে জিজ্ঞেস করছিলে না যে ভাইয়া y সমান mx প্লাস c, তাহলে এটা কখন হয়? এটার একটু উত্তর দেওয়া যাক। y সমান mx প্লাস c কখন হয়? এদিকে তাকাও, একটা রেখা y অক্ষকে ছেদকারী, y অক্ষকে ছেদকারী বা দুটো অক্ষকে ছেদকারী। তাকাও একটু এদিকে দেখো, একটা সরল রেখা সমীকরণ আমি বের করতে চাই, যে সরল রেখাটা y অক্ষকে ছেদ করছে, এভাবে y অক্ষকে ছেদ করছে, y অক্ষ থেকে যতখানি অংশ কেটে নিছে, এই যে y অক্ষ থেকে যতখানি অংশ কেটে নিছে এর পরিমাণটা আমি ধরে নিচ্ছি c পরিমাণ অংশ কেটে নিছে। y অক্ষের কর্তিত অংশ হলো, আমি ধরে নিচ্ছি c। এই যে হলুদ কালারের রেখা, এই হলুদ রেখাটার আমি সমীকরণটা বের করতে চাই। কেমন রেখা? y অক্ষ থেকে c পরিমাণ অংশ কেটে নিছে এই রেখাটা। এখন কিভাবে বের করবে একটু শোনো। এই যে রেখাটা, এই যে রেখাটা, হলুদ রেখাটা, হ্যাঁ তাকাও একটু, এই হলুদ রেখাটা যদি এই জায়গায় না হয়ে এই জায়গায় হইতো ভাইয়া, হলুদ রেখাটা এখানে না হয়ে যদি এখানে হইতো, তাহলে এটাকে কি তুমি মূল বিন্দুগামী বলতা না? মূল বিন্দুগামী বলতা তো। আর মূল বিন্দুগামী হলে এই রেখার সমীকরণ কি হয়? মূল বিন্দুগামী রেখার সমীকরণ হয় y ইকুয়াল শুধু mx। কথা বুঝো, মূল বিন্দুগামী হলে y ইকুয়াল হয় mx। আবারও বলি, রেখাটা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে y এর মান কি হয়? mx। তো এই যে হলুদ রেখা, y এর মান বাড়াইছো কতখানি? y এর মান বাড়াইছো c পরিমাণে। তো সমীকরণেও বাড়াও, মূল বিন্দু দিয়ে যদি যেত তাহলে y এর মান হইতো mx। এটা তো মূল বিন্দু দিয়ে যায় নাই, y এর মান কতখানি বাড়াইছো? c পরিমাণ বাড়াইছো, তাহলে y এর মান mx থেকে বেড়ে গেছে কি পরিমাণে? c পরিমাণে। তাহলে সমীকরণ কি হবে? y ইকুয়াল mx প্লাস c। তাহলে y অক্ষকে ছেদকারী c পরিমাণ অংশ ছেদকারী রেখার সমীকরণ হবে y ইকুয়াল mx প্লাস c, যেখানে mটা কি? m হচ্ছে স্লপ, ঢাল, আর সিটা কি? সিটা কি দেখো তো, সি হচ্ছে y অক্ষের ছেদকৃত অংশ। y অক্ষ থেকে কতখানি কেটে নেয় সেটা বুঝায় সি। এই যে তাকাও, মনে করো একটা রেখা আছে y ইকুয়াল mx 2x, মনে করো y ইকুয়াল 2x, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। আমি যদি প্লাস সি অ্যাড করি, সি এর মান মনে করো 2, আচ্ছা আরো 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 কমাই, সি এর মান মনে করো 5, y ইকুয়াল mx প্লাস সি এর মান মনে করো 5। দেখো তো তাহলে y অক্ষ, সি এর মান 5 মানে y অক্ষ থেকে কতখানি অংশ কেটে নিছে? 5 ঘর একক কেটে নিছে। আমি যদি -5 দেই তাহলে কিন্তু নিচের দিকে 5 ঘর কেটে নিবে। দেখো -5 যদি দিই, দেখো নিচের দিকে 5 ঘর কেটে নিবে। তাহলে সি যদি থাকে, ধ্রুবক যদি থাকে, তাহলে এই পরিমাণ অংশ উপরে বা নিচে যায়, মূল বিন্দু দিয়ে যায় না। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার হইলে আমাকে একটু বলো। মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ অলওয়েজ y সমান mx, আর যদি y অক্ষ থেকে c পরিমাণ অংশ কাটে সেটা হলো y ইকুয়াল mx প্লাস c। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। এবার আসো পরেরটা, এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ। বুঝবা একটু, এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আমার কাছে এখানে একটা সরল রেখা আছে। কিভাবে উৎপন্ন হয় সরল রেখা? সরল রেখা তোমাকে আমি বলছি উৎপন্ন হওয়ার পদ্ধতি হচ্ছে, এর উপরে একটা বিন্দু আছে, চলমান বিন্দু x, y, এই বিন্দুটা সোজা পথে চলার কারণে এই সরল রেখাটা তৈরি হয়েছে। x, y সোজা পথে চলার কারণে এই সরল রেখাটা উৎপন্ন হয়েছে। x, y কেমন বিন্দু? x, y একটা চলমান বিন্দু বলি আমরা, ঠিক আছে? আর কি পড়তেছি আমরা? এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তো এই রেখাটাই আরো একটা বিন্দু দিয়ে গেছে। ধরো আরো একটা বিন্দু, কি বিন্দু? হচ্ছে সাপোজ x1, y1, আরো একটা বিন্দু দিয়ে গেছে। তো এই রেখাটাকে আমি বলবো হচ্ছে এক বিন্দুগামী সরল রেখা। তো প্রথমেই এখানে প্রশ্ন আসে, ভাইয়া এইখানে অ্যাকচুয়ালি রেখাটার উপরে তো বিন্দু দেখতেছি আমি 2টা,
তার মানে এটা কি আলটিমেটলি দুই বিন্দুগামী কথাটা বলা উচিত ছিল কিনা? অ্যাকচুয়ালি এই বিন্দুটা হচ্ছে চলমান বিন্দু, এটা নেওয়া হয় যেন চলক আসে। ধরো সরল রেখার সমীকরণ লিখতেছি 3 + 5 = 8, এটা কি সরল রেখার সমীকরণ হবে? হবে না। কিন্তু সরল রেখার সমীকরণে আমার চলক লাগবে কিনা, মানে 3x 5y এরকম লাগবে কিনা, xy লাগবে কিনা, এই বিন্দুটা চলমান বিন্দুটা আমাকে অ্যাকচুয়ালি ওই চলকটা প্রোভাইড করে, চলকটা দিবে। আর আমি যে আলাদাভাবে এক বিন্দুর কথা বলতেছি, ওই এক বিন্দু হলো এই বিন্দু, এটা হলো একটা স্থির বিন্দু বলা হয়। চলমান বিন্দু এটা, এটা স্থির বিন্দু। এই উপরের যে হেডিংটা দেখতেছো, এটা হওয়া উচিত ছিল একটি স্থির বিন্দুগামী সরলরেখার সমীকরণ। একটি, এই বিন্দুটা স্থির বিন্দু, স্থির বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বুঝছো কথা? আচ্ছা, এবার শোনো, আমি তো সমীকরণ বের করতে চাই। তাহলে বিন্দু অ্যাকচুয়ালি দুটাই আছে এখানে, একটা হলো চলমান বিন্দু, একটা স্থির বিন্দু। আমি যে বিন্দুর কথা বলতেছি ওটা হলো এক বিন্দুটা হলো একটা স্থির বিন্দু। এটা আমি এই রেখাটার সমীকরণটা বের করতে চাই। আমি কনসেপ্ট একটাই জানি ভাইয়া, সেটা হলো ঢাল। ঢাল জানি। রেখার উপরে কয়টা বিন্দু আছে? দুটা বিন্দু আছে। দুটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র ছিল কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। আসো একটু ঢাল বের করি রেখাটার। কোটি দ্বয়ের অন্তর, এম ইকুয়াল কোটি দ্বয়ের অন্তর, একটা কোটি হলো ওয়াই, একটা ওয়াই ওয়ান, তাহলে অন্তর করো কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, একটা ভুজ হলো এক্স, একটা হলো এক্স ওয়ান, অন্তর করো এক্স মাইনাস এক্স ওয়ান। একটু আড়াআড়ি গুণ করবা, তাহলে আমাকে একটু বলো তো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটা সমান যদি আমি লিখি, লিখতে পারবো না এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান? দেখো তো 9 10-এ পড়ে আসছো কিনা, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। সমীকরণ কই থেকে আসছে? ঢাল থেকে আসছে, ঢাল থেকেই আসছে। দুটা বিন্দু দেওয়া ছিল, ঢাল বের করছি, ঢাল থেকে সমীকরণ চলে আসছে। কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর থেকে সরল রেখার সমীকরণ কি আসলো? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও তো, এটা বুঝছো কিনা, এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ইউটিউবের কোথায় স্লাইড পাওয়া যাবে? আগের লেকচারের স্লাইড পাও নাই তোমরা? আচ্ছা, আমি ওই আগের লেকচারের স্লাইডটা আমি হচ্ছে তোমাদেরকে বলে দিব ক্লাস শেষ করে। আগের যে লেকচার ছিল, আগের যে লেকচারটা ছিল, লাইভ ক্লাস যেটা ছিল, ওইখানে আমি পিন করে দিব। হ্যাঁ, আবার এই লেকচারেও পিন করে দিব লেকচারের স্লাইডটা, কমেন্টে পিন করে দিব। এইটুকু বুঝছো কিনা? তাহলে আমি আবারও বলি, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ছিল y সমান mx, y অক্ষকে ছেদকারী রেখার সমীকরণ ছিল y ইকুয়াল mx প্লাস c, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এবার আসো পরেরটা। পরেরটা হচ্ছে দুই বিন্দুগামী বা দুটা স্থির বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করতে চাই। লেখা কমেন্ট বন্ধ করো, এদিকে তাকাও। এটা একটা সরল রেখা। তোমাকে আমি বললাম যে সরল রেখাটা উৎপন্ন হয়েছে কিভাবে। সরল রেখাটা সবসময় উৎপন্ন হবে, একটা বিন্দু ছিল এক্স কমা ওয়াই, চলমান বিন্দু, এই বিন্দুটা চলার কারণে সরল রেখাটা উৎপন্ন হয়েছে। কেমন সরল রেখা? দুটা বিন্দু দিয়ে যাবে। তো মনে করে নিচ্ছি এখানে একটা বিন্দু আছে, নাম দিচ্ছি এ বিন্দু ধরে নিচ্ছি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। এখানে একটা বিন্দু আছে, নাম দিচ্ছি বি বিন্দুটা এক্স টু কমা ওয়াই টু। এই দুটা স্থির বিন্দু দিয়ে গেছে, এটা একটা চলমান বিন্দু। টোটালি রেখার উপরে বিন্দু আছে তিনটা, তিনটার মধ্যে একটা হচ্ছে চলমান বিন্দু যেটা আমাকে চলক দিবে, আর এই দুটা হলো স্থির বিন্দু। আমাকে বলছে রেখাটার সমীকরণ বের করো। আমি কনসেপ্ট একটাই জানি, সেটা হচ্ছে ঢাল। তো ঢাল বের করার জন্য বিন্দু লাগে কয়টা? ঢাল বের করার জন্য রেখার উপরে বিন্দু লাগে দুইটা, আর এই রেখার উপরে টোটাল বিন্দু আছে তিনটা। এখন তিনটা বিন্দুর মধ্যে আমি কোনো বিন্দুকেই বাদ দিতে পারবো না। কেন বাদ দিতে পারবো না? কেন? তার কারণ হচ্ছে আমি যদি এই বিন্দুটা বাদ দিয়ে দেই,
এক্স কমা ওয়াই যদি বাদ দিয়ে দিই তাহলে তো আমার চলকই আসলো না, চলক ছাড়া তো আর সমীকরণ হবে না। আমি যদি এই বিন্দুটা বাদ দিয়ে দেই তাহলে কি আর দুই বিন্দুগামী হবে? দুই বিন্দু, একটা বিন্দু তো চলে গেল, তাহলে কি এক বিন্দুগামী হয়ে গেল। আবার আমি যদি এই বিন্দু বাদ দেই সেম কথা, তাহলে তো আর দুই বিন্দুগামী হইল না, এই এক বিন্দুগামী হয়ে গেল। তাহলে আমাকে তিনটা বিন্দু ইউজ করতে হবে, করে রেখাটার সমীকরণ বের করতে হবে ঢাল থেকে। আমাকে একটু বলো তো, এই দুটা বিন্দু যদি নিয়ে আমি ঢাল বের করি তাহলে এই হলুদ রেখাটার ঢাল পাবো কিনা? আবার এই দুটা বিন্দু নিয়ে যদি আমি ঢাল বের করি তাও ওই হলুদ রেখাটারই ঢাল পাবো কিনা? রেখা যেহেতু একটাই, একটা রেখার তো আর দুটা ঢাল হইতে পারে না, তাহলে দুটা ঢাল সেম হওয়ার কথা কিনা? পি আর এ নিয়ে যে ঢাল হবে, যে রেখার ঢাল বের করতেছি, এ আর বি নিয়ে যদি আমি ঢাল বের করি একই রেখারই ঢাল বের হবে। তো একই রেখারই যেহেতু ঢাল, ঢাল একই হওয়া লাগবে কিনা? তার মানে আমি বলতে পারি কিনা এই দুটা বিন্দু নিয়ে যে ঢাল পাবো, এই দুটা বিন্দু নিয়ে একই ঢাল পাবো। অর্থাৎ আমি বলতে চাই এরকম যে পি এ এর ঢাল, পি এ এর ঢাল এটার সমান লিখতে পারবো আমি এ বি এর ঢাল। পি এ এর ঢাল সমান লিখতে পারবো এ বি এর ঢাল। আমি পি আর এ নিয়ে ঢাল বের করতে চাই, দুটা বিন্দু দেওয়া আছে, ঢাল বের করার সূত্র কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। কোটি দেখো, কোটি হচ্ছে ওয়াই আর ওয়াই ওয়ান, অন্তর করো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, এক্স থেকে বাদ যাবে এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল এ বি এর ঢাল, এই দুটা বিন্দু নিয়ে ঢাল বের করবো কোটি দ্বয়ের অন্তর, মানে ওয়াই ওয়ান থেকে বাদ যাবে ওয়াই টু ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর হলো এক্স ওয়ান থেকে বাদ যাবে এক্স টু। দেখো বুঝো কিনা? এটাই সমীকরণ হইতো, কিন্তু বইয়ে যেটা করা আছে সেটা হচ্ছে এক্স গুলোকে একসাথে করা আছে, ওয়াই গুলোকে একসাথে করা আছে। তাহলে তুমি আমাকে বলো ভুল করলাম কোথায়? এখানে এক্স হবে না, ওয়াই কোটি দ্বয়ের অন্তর ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ভুজ দ্বয়ের অন্তর এক্স মাইনাস এক্স ওয়ান, এখানে এক্স মাইনাস এক্স ওয়ান হবে, সরি 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 এটা। আচ্ছা, তো আমি কি করতে চাই? আমি এক্স গুলাকে একসাথে করতে চাই, ওয়াই গুলাকে একসাথে করতে চাই। তাহলে দেখো এই দুটো আমি একটু ইন্টারচেঞ্জ করি, এটাকে আমি এখানে নিয়ে আসি আর এটাকে ওখানে তুলে দিই। তাহলে এরকম হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওর নিচে চলে আসবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল, এটা উপরে চলে যাবে এক্স মাইনাস এক্স ওয়ান, এর নিচে আসবে এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটাও 9-10 ছিল, দেখো মনে আছে কিনা তোমার? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটা আসে এইভাবে ঢাল থেকে। আমাকে একটু জানাও তো এই কয়টা বুঝছো কিনা? চারটা পড়াইছি, চারটা সমীকরণ পড়াইছি, আমাকে একটু জানাও বুঝছো কিনা। বুঝতে পারছো কি না? বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো আমরা এখন এই চারটা নিয়ে এক্সাম্পল করব। দেখো একটু এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখো, এক্সাম্পল এক্সাম্পল। তোমাকে একটা প্রশ্ন দেই, প্রশ্ন হচ্ছে এরকম যে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো, একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যেটা মূল বিন্দু ও 3,2 বিন্দু দিয়ে যায়। আমি চিত্র আঁকাই দিই, ধরো এরকম একটা সরল রেখার সমীকরণ বের করব। মনে করো এই সরল রেখাটার সমীকরণ বের করব যেটা মূল বিন্দু দিয়ে যাবে, ধরো এই বিন্দু দিয়ে যাবে, মূল বিন্দু হচ্ছে 0,0 এবং আরও একটা বিন্দু দিয়ে যাবে, আর একটা বিন্দু ধরো কত নিব, ধরো 3,2, মূল বিন্দু দিয়ে যাবে আর 3,2 বিন্দু দিয়ে যাবে। তো আমাকে এই সরল রেখাটার সমীকরণ বের করতে হবে, যে রেখাটা মূল বিন্দু দিয়ে গেছে আর 3,2 বিন্দু দিয়ে গেছে। তাহলে আমি আগে দেখবো আমার কোন প্যাটার্নের মধ্যে পড়তেছে। রেখাটা মূল বিন্দু দিয়ে যেহেতু গেছে তাহলে একটা মূল বিন্দুগামী সরল রেখা। তুমি আমাকে বলো যে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি ছিল? মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ ছিল y ইকুয়াল mx, এটা দিয়ে ওর সমীকরণটা বের হবে।
কোনো একটা সমীকরণ যখন আমরা বের করব তখন এক্স আর ওয়াই সবসময় থেকেই যাবে, চলক তো থেকেই যাবে, এক্স আর ওয়াই থেকে যাবে, এক্স ওয়াই বাদ দিয়ে বাকি যেটা থাকবে তার মানটা বের করতে হবে। এখানে এক্স আর ওয়াই বাদ দিয়ে বাকি আছে কি এম, তাহলে আমাকে এম এর মানটা বের করতে হবে। এম কি জিনিস? এম হচ্ছে ঢাল। তুমি আমাকে বলো তো রেখার উপরে বিন্দু কয়টা দেওয়া আছে? বিন্দু দেওয়া আছে দুটা। দুটা বিন্দু দেওয়া থাকলে ঢাল কিভাবে বের করে? দুটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র হলো কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে ঢাল বের করতেছি, কোটিদ্বয়ের অন্তর মানে 2 - 0 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর হলো 3 - 0 ইন্টু এক্স। তাহলে ওয়াই ইকুয়াল 2/3x, যদি আর গুণ করো 3y সমান লেখা যাবে 2x, বা এক পাশে নিলে সবগুলো ওই পাশে যদি পাঠাই 2x - 3y, এটা ইকুয়াল 0। এই 2x - 3y ইকুয়াল 0, এই রেখাটা সমীকরণ হচ্ছে এটা, এই হলুদ রেখাটার সমীকরণ হচ্ছে এটা। এখন মনে করো তোমার এটা পছন্দ হইল না, তুমি আমাকে বললা যে ভাইয়া এইটা তো মূলবিন্দুগামী দিয়ে করলেন, তো এই রেখাটা অ্যাকচুয়ালি কি দুটা বিন্দু দিয়ে যায় না, দুটা বিন্দুর উপর দিয়ে যায় না, তো আমি কি দুই বিন্দুগামীটা ইউজ করতে পারি কি না? হ্যাঁ, দুই বিন্দুগামী ইউজ করতে পারি। দুই বিন্দুগামী কিভাবে ইউজ করে একটু দেখো। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ ছিল এরকম, একটু আগে যেটা দেখাইলাম, y - y1 ডিভাইডেড বাই y1 - y2 x - x1 ডিভাইডেড বাই x1 - x2। এটা ছিল কিনা? এটা ছিল। একটু মান বসাবো, এই ওয়াইটা থেকে যাবে, ওয়াই থেকে যাবে। যে কোনো একটা বিন্দুকে তুমি x1 y1 ধরো, আর একটাকে x2 y2 ধরো। তাহলে y1 হচ্ছে আমার 0 ডিভাইডেড বাই 0 মাইনাস y2 হচ্ছে আমার 2 ইকুয়াল x মাইনাস x1 হচ্ছে আমার 0 ডিভাইডেড বাই x1 হলো 0 আর x2 হচ্ছে 3। উপরে থাকলো y, নিচে থাকলো -2, উপরে থাকলো x, নিচে থাকলো -3। এটা আর এটা কেটে যাবে, আর গুণ করো তো, 2x সমান লেখা যাবে 3y, আর এক পাশে নিয়ে আসলে 2x - 3y ইকুয়াল 0। দেখো 2x - 3y ইকুয়াল 0 আগের বারও আসছিল, এবারও আসছে। তো 2x - 3y ইকুয়াল 0 রেখাটার সমীকরণ। এবার মনে করো তোমার এটাও পছন্দ হইল না, তুমি আমাকে বললা ভাইয়া আপনি এক কাজ করেন, এটা কি এক বিন্দুগামীর প্যাটার্ন দিয়ে করেন, এক বিন্দুগামী দিয়ে করেন, এক বিন্দুগামী দিয়ে করেন। তোমাকে দেখো সূত্র পড়াইছিলাম এরকম, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ y - y1 ইকুয়াল m ইন্টু x - x1। আসো ওটা দিয়ে করি, আমি এক বিন্দুগামী দিয়ে, এক বিন্দুগামী দিয়ে করি। সূত্র ছিল কি, y - y1 ইজ ইকুয়াল m ইন্টু x - x1। তো কোন এক বিন্দু নিয়ে করবো আমাকে খালি বলে দাও, এটা নিয়ে করলেও হবে, এটা নিয়ে করলে হবে, যে কোনো একটা নিয়ে করলে হবে। তো আমি ধরো এটাকে সেই এক বিন্দু মনে করে নিচ্ছি, এটা হলো x1, এটা হলো y1। তাহলে আমি মান বসাবো y - y1, y কোনটা, y1 এর মান হলো 2 ইকুয়াল m, m কি জিনিস? ঢাল। রেখাটার ঢাল বের করতে হবে। তো রেখার উপরে বিন্দু আছে দুটা না, দুটা বিন্দু থাকলে ঢাল বের করার সূত্র কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর x - x1, x1 কত? 3, x1 হচ্ছে 3। ওকে, তাহলে y - 2 ইকুয়াল 2/3 ইন্টু x - 3। একটু গুণ করে দিই, 3y - 6 ইকুয়াল 2x - 6, -6 - 6 কেটে যাবে, 3y সমান লেখা যাচ্ছে 2x, যদি এক পাশে নিয়ে যাও তাহলে 2x - 3y, এটার সমান লেখা যাবে 0। দেখো তো একই অ্যান্সার আসছে কিনা, একই রেখা যেহেতু একই অ্যান্সার আসতে বাধ্য। গেল, এটা করলাম এক বিন্দুগামী দিয়ে। এবার তুমি বললা ভাই এটাও পছন্দ হইল না আমার, আপনি এক কাজ করেন, আপনি আরেকটা করছিলেন, কি করছিলেন যে ভাইয়া আরেকটা সমীকরণ ছিল না y ইকুয়াল mx প্লাস c, আপনি ওটা দিয়ে করেন। আসো ওটা দিয়ে করতেছি। তাহলে সমীকরণ ছিল
সমীকরণ ছিল ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, তাই না? ওটা দিয়ে একটু করি। একটু জায়গা লাগবে। একটা সমীকরণ ছিল ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, আর সেটা দিয়ে করি এম এক্স প্লাস সি। তোমাকে আমি কি বলছি, একটা সরল রেখার সমীকরণে এক্স এবং ওয়াই যুক্ত রাশি থাকবেই, এক্স ওয়াই বাদ দিয়ে বাকিগুলার মান বসাবো। এক্স ওয়াই বাদ দিয়ে আর কি আছে, এম আর সি, এম আর সি এর মান বসাবো। এম কি জিনিস? এম হচ্ছে ঢাল। ঢাল বের করার উপায় কি? দুটা বিন্দু দেওয়া আছে, কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর 2 থেকে 0 বাদ দাও 2, বাই ভুজ দ্বয়ের অন্তর 3 থেকে 0 বাদ দাও 3, ইন্টু এক্স প্লাস সি। সি হচ্ছে ওয়াই অক্ষ থেকে কতখানি কেটে নিছে, সি হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃত অংশ। এই যে রেখাটা, চিত্রের রেখাটা, এটা ওয়াই অক্ষ থেকে কতখানি কাটছে, কাটে নাই। তাহলে সি এর মান এখানে কত? সি এর মান হলো 0। তাহলে ওয়াই সমান 2/3x, আর গুণ করো, 2x সমান লেখা যাবে 3y, এবং এক পাশে নিলে 2x মাইনাস 3y ইকুয়াল 0। দেখো তুমি যেভাবেই করো না কেন, তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে সমীকরণ একই আসবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে সমীকরণ তোমার সেম আসবে, 2x মাইনাস 3y ইকুয়াল 0। এবং এখানে তোমাকে আমি চোখে আঙ্গুল দিয়ে আরেকটা জিনিস দেখাই দিতে চাই। চোখে আঙ্গুল কিভাবে দিব? ক্যামেরার মধ্যে দিয়ে। আরেকটা জিনিস দেখাই দিতে চাই, সেটা হচ্ছে, বলো তো ভাইয়া রেখাটা মূল বিন্দু দিয়ে গেছে কিনা? তোমাকে আমি যখন গ্রাফ দেখাচ্ছিলাম তখনই কিন্তু আমি তোমাকে ভাইয়া বলছিলাম যে মূল বিন্দু দিয়ে যদি যায় তাইলে কোনো ধ্রুবক থাকবে না, কোনো কনস্ট্যান্ট থাকবে না। তুমি খেয়াল করো তো, এখানে 2x মাইনাস 3y কোনো ধ্রুবক আছে, ধ্রুবকের মান 0। দেখো মূল বিন্দুগামী হলে কোনো ধ্রুবক থাকবে না, মূল বিন্দুগামী হলে কোনো ধ্রুবক থাকবে না। আমাকে একটু বলো তো এই এক্সাম্পলটা বুঝছো কিনা, এক্সাম্পল বুঝছো কিনা এটা একটু জানাও। করতে দিব, করতে দিলে পারবা না, এটা হলো প্রবলেম। টম জেইন বলছে গিফট না পাইলে ক্লাস করিস না পোলাপাইন। আমার বড্ড লস হয়ে গেল ভাই, আমার খুবই লস হয়ে গেল তুমি ক্লাসটা না করলে, খুবই লস হয়ে গেল। আমি আজকে সারা রাত কান্নাকাটি করব, তারপর যখন দেখব ব্রাজিল হাইরা গেছে তখন দিয়ে আমি হাসাহাসি করব। আচ্ছা, গিফট দিয়ে দিব, বলছি তোমরা শুরুতে হয়তো ছিল না। আজকে আমি সময় পাইনি অ্যাকচুয়ালি। ওই তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে হলো গত ক্লাস থেকে একজন সিলেক্ট হয়েছিল, মজার কাহিনী শোনো। গত ক্লাসে যখন লেকচার নিচ্ছিলাম তখন আমি একটা প্রশ্ন করছিলাম, প্রশ্ন করে উত্তর যখন নিছিলাম তো একজন উত্তর দিতে পারছিল। ওর নাম ছিল সম্ভবত সিয়াম ছিল সম্ভবত, আমি ভুলে গেছিলাম। তো ও আমাকে নক দিছে, ভাই গিফট দেন। আমি বললাম তোমার অ্যাড্রেসটা আমাকে দাও, আমি তোমাকে গিফট পাঠিয়ে দিচ্ছি। তো ও আমাকে বলতেছে ভাই আমি তো বগুড়াতেই থাকি, আমি তো আপনার কাছে অফলাইনেই পড়ি। তাহলে আমি ওকে বললাম তুমি তাইলে অফিসে এসে গিফট নিয়ে যাইও। তো ওই এখন আমাকে বলতেছে ভাইয়া আপনার টি শার্ট তো আমার কাছে আছেই, এখন আমি কি করবো বলো? ওকে আর একটা টি শার্ট দিব, সেম টি শার্ট দিব, নাহলে অন্য টি শার্ট দিব। আচ্ছা যদি থেকে থাকো, সিয়াম যদি থেকে থাকো, তোমার যদি কালকে ক্লাস থাকে তুমি কালকে এসে আমার থেকে টি শার্ট নিয়ে যাবা, ঠিক আছে? অফলাইনে এসে টি শার্ট নিয়ে যাবা। আর বাকি যারা ছিল গত দিনের আমি সময় পাই নাই, তোমাদের কি বলে যে লেকচার নোট করছো ওইটা দেখার সময় পাইনি। আমি আজকে দেখব, গত দিনেরটাও দেখব, আজকেরটাও দেখব, দেখে আমি টোটাল 5 জন, আর আজকের ক্লাস থেকে 2 জন, আজকের নোট থেকে 2 জন, গত দিনের ক্লাস থেকে 5 জন, এই 7 জনকে আমি নক করব, নিজে নক করে তোমাদেরকে আমি গিফটে পাঠিয়ে দিব, ঠিক আছে? নোট জমা দিবা কোন গ্রুপে আমি একটু বলে দিই। নোট জমা দিবা কোন গ্রুপে, কোন গ্রুপে, কোন গ্রুপে আমি একটু দাঁড়াও বলে দিচ্ছি। একটা গ্রুপে নোট জমা দিবা, সেটা হচ্ছে রেদওয়ান্স মেথড এইচএসসি, এটাতে রেদওয়ান্স মেথড এইচএসসি এটাতে। আরেকটা গ্রুপ, দুটো গ্রুপে দিবা। আরেকটা হচ্ছে এইচএসসি 28
অফিসিয়াল গ্রুপ, রেদওয়ানস মেথড, এইচএসসি, এই দুটাতে দিবা। ঠিক আছে? আচ্ছা, আমি এটাও গ্রুপে জানিয়ে দিব, মানে এই ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে দিব কোন গ্রুপে নোট জমা দিবা। ওকে, আমি তো পড়াইলাম অনেকক্ষণ, আমি একটু দেখতে চাই তোমাদের মাথা কেমন কাজ করে। তোমাদের একটা কোশ্চেন দিই, কোশ্চেন দিয়ে আমি একটু দেখি তোমরা পারো কিনা। একটা কোশ্চেন দিই, দিয়ে দেখি পারো কিনা। আমি তোমাকে পড়াইছি একটা জিনিস, সেটা হচ্ছে যে একটা সরল রেখা, দেখি কে কে পারো। আচ্ছা, এটা যে আগে উত্তর দিবে সে গিফট পাবে। আমি যার নাম বলবো আমাকে সে একটু নক দিও। আমি তোমাকে পড়াইছি, এটা পড়াইছি হচ্ছে একটা সরল রেখা যদি ওয়াই অক্ষ থেকে সি পরিমাণে অংশ কেটে নেয়, একটা সরল রেখা যদি ওয়াই অক্ষ থেকে সি পরিমাণে অংশ কেটে নেয়, রেখাটার সমীকরণ হয় ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস, এটা হয় সমীকরণ, তাই না? এবার তোমার প্রশ্ন হচ্ছে একটা সরল রেখা যদি এক্স অক্ষ থেকে সি পরিমাণ অংশ কেটে নেয়, রেখাটার সমীকরণ নির্ণয় করো। করো দেখি, আমি প্রশ্ন লিখে দিচ্ছি, প্রশ্ন লিখে দিচ্ছি। একটি সরল রেখা, একটি সরল রেখার এক্স অক্ষের ছেদকৃত অংশ সি হলে রেখাটির সমীকরণ কি হবে? এক্স অক্ষের ছেদকৃত অংশ সি হলে রেখাটির সমীকরণ কি হবে? নিপো আক্তার উত্তর দিছে ওয়াই ইকুয়াল এম সি এক্স, হয় নাই। খাদিজা খাতুন উষা হয় নাই, হয় নাই, হয় নাই, একজনেরটা হয় নাই। টম হয় নাই, ওয়াই ইকুয়াল এম সি এক্স হয় নাই ভাই। ওয়াই ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস সি হয় নাই, হৃদয় ইসলাম হয় নাই। কনসেপ্টে মনোযোগ দিতে হয়, কনসেপ্ট ইজ কিং। কনসেপ্ট পড়বা, সব জায়গায় চলে যেতে পারবা। ওয়াই ইকুয়ালস টু এম এক্স মাইনাস সি হয় নাই ভাই। এম আচ্ছা, সবার আগে নোট আপলোড দিলে তো আমি বলি নাই যে গিফট দিব, আমি দেখব কার গুছানো নোট, কে পুরা ক্লাসটা করছে, হোমওয়ার্ক ভালো মতো করছে এবং গুছানো নোট কার, তাকে দিব। হ্যাঁ, আর ব্যাপারটা এমন না যে তার গুছানো নোটের জন্য লেখা সুন্দর হইতে হবে। লেখা তোমার খারাপ হইতেই পারে, এটা কোনো ব্যাপার না, কিন্তু গুছানো কিনা, মানে পড়াটা গুছানোভাবে তুলছো কিনা। সি প্লাস ওয়াই ইকুয়াল এম এক্স হয় নাই, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি হয় নাই, ওয়াই ইকুয়াল এম সি প্লাস এক্স হয় নাই, ওয়াই সমান এম এক্স তো মূল বিন্দুগামী, হয় নাই। ওকে, খেয়াল করো, হয় নাই, কারোটাই হয় নাই। এই জন্য বললাম যে করতে দিতে বলো না, করতে দিলে আর পারবা না। তাকাও একটু, এদিকে তাকাও, এদিকে তাকাও, কমেন্ট করা বন্ধ করো। হয় নাই, কারোটাই হয় নাই। এদিকে খেয়াল করো, এটা এটা আগে তোমাকে আমি বলি, এই যে এটা হচ্ছে যদি রেখাটা একটা রেখা, একটা সরল রেখা ওয়াই অক্ষ থেকে সি পরিমাণ অংশ কেটে নিছে, একটা সরল রেখা ওয়াই অক্ষ থেকে সি পরিমাণ অংশ কেটে নিছে। এটা কিভাবে নির্ণয় করছিলাম সেটা আগে ভালো করে বুঝো, এই জন্য কনসেপ্টে মনোযোগ দিতে হয় বেশি করে। কনসেপ্ট, এদিকে তাকাও। এটা আমি তোমাকে বুঝাইছি এইরকম করে যে রেখাটা যদি এইটা না হয়ে রেখাটা যদি এটা হইতো, ওই রেখাটাই এই জায়গাটাতে না হয়ে রেখাটা যদি এই জায়গাটাতে হইতো, রেখাটাকে আমি বলতাম মূল বিন্দুগামী, তাই না?
আর মূল বিন্দুগামী হইলে y সমান রেখাটার সমীকরণ হইতো mx হইতো, রেখাটার সমীকরণ হইতো y সমান mx। এটা আগে তোমাকে আমি ফার্স্ট বলছি, এটা মূল বিন্দুগামী হলে রেখাটার সমীকরণ হইতো y সমান mx, এবং বলছি এভাবে বলছি মূল বিন্দুগামী হলে y এর মান হইতো mx। আর হলুদ রেখাটাতে কার মান বেড়ে গেছে? y এর মান বেড়ে গেছে না? y এর মান কতখানি বেড়ে গেছে? c পরিমাণে বেড়ে গেছে। তাহলে হলুদ রেখার জন্য y এর মান আমি বাড়ায় দিব, আগে ছিল y এর মান mx, এবার বাড়ায় দিব c পরিমাণে, y ইকুয়াল mx প্লাস c হলুদ রেখাটা। এবার তোমাকে আমি কোশ্চেন জিজ্ঞেস করছি কি, রেখাটা এবার y অক্ষ থেকে c পরিমাণ অংশ কাটে নাই, এবার আমি তোমাকে জিজ্ঞেস করছি রেখাটা x অক্ষ থেকে c পরিমাণ অংশ কাটছে। তাকাও একটু, এটা রেখা সবুজ কালারের রেখাটা, এবং রেখাটা আমি তোমাকে বলতেছি কি রেখাটা c পরিমাণ অংশ কাটছে x অক্ষ থেকে, x অক্ষ থেকে c পরিমাণ অংশ কাটছে। এই যে খেয়াল করো, এতখানি পরিমাণটা হলো c কাটছে। এবার তোমাকে আমি বুঝাই তুমি এটা কিভাবে বের করবা। এই যে এটাকে রেফারেন্স ধরেই আমি বের করব। বলো এই রেখাটা সবুজ কালারের রেখাটা যদি এটা না হয়ে এটা হইতো, এটা যদি হইতো তাহলে মূল বিন্দুগামী হইতো। মূল বিন্দুগামী হলে সবুজ রেখাটা মূল বিন্দুগামী হলে সমীকরণ হতো y সমান mx। সবুজ রেখাটা এটা না হয়ে যদি এখানে থাকতো তাহলে ওর যেহেতু মূল বিন্দুগামী ওর সমীকরণ হতো y সমান mx, হইতো কিনা? আচ্ছা, এই y সমান mx কে আমি এইভাবে বলতে পারি না x সমান y বাই m একই কথা কিনা? এইটা আর এটা একই কথা কিনা? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y সমান mx, এখান থেকে আমি লিখছি x সমান y বাই m। তাহলে যদি কোনো একটা রেখা মূল বিন্দুগামী হয় তাহলে তার x এর মান হয় y বাই m। মূল বিন্দুগামী হলে x এর মান হয় y বাই m। সবুজ রেখার জন্য x এর মান কতখানি বাড়ছে? c পরিমাণ। তাহলে সবুজ রেখার জন্য x এর মান আগে ছিল y বাই m, তার সাথে বেড়ে গেছে কি পরিমাণে? c পরিমাণে। তাহলে x এর মান হবে y বাই m প্লাস c। এটা হলো উত্তর। x ইকুয়াল y বাই m প্লাস c। আরেকভাবে এটা উত্তর। আরও একটা বুঝাই, কনসেপ্ট বুঝতে হবে ভাই, কনসেপ্ট না বুঝলে লাভ নাই। এদিকে তাকাও, আরেকভাবে বুঝাই। এবার আমি আর মূল বিন্দুগামীর সাথে কম্পেয়ার করে বুঝাবো না, এবার আমি অন্যভাবে বুঝাবো। তাকাও একটু, আমি তোমাকে বলছিলাম এই রেখাটার সমীকরণ বের করো, যে রেখাটা x অক্ষ থেকে c পরিমাণ অংশ কেটে নেয়। মূল বিন্দুগামী দিয়ে বুঝাবো না, এটা অন্যভাবে অন্য প্রসেসে বুঝাচ্ছি। তুমি একটু খেয়াল করো, এই রেখাটা, এই যে সবুজ রেখাটা যদি x অক্ষ থেকে c পরিমাণে অংশ কেটে নেয়, তাহলে এইখানে যে বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে না? c, 0। c, 0 হবে কিনা? হবে। কোন অক্ষের উপরে? x অক্ষের উপরে y এর মান 0, x এর মান কতখানি? x এর মান c, y এর মান 0। তো আমি কি সবুজ রেখাটাকে এক বিন্দুগামী সরল রেখা বলতে পারবো কিনা? এক বিন্দুগামী বলতে পারবো কিনা? দেখো তো সবুজ রেখার উপরে একটা বিন্দু আছে কিনা। তাহলে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। এটা হলো এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মান বসাই, এইটা হলো x1, এটা হলো y1। তাহলে y মাইনাস y1 এর মান হচ্ছে 0 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1 এর মান হচ্ছে c। তাহলে y সমান, দেখো লেখা যাচ্ছে m দিয়ে যদি গুণ করো mx মাইনাস mc, এটাই উত্তর। এইভাবে বলতে পারো, বা তুমি এটাকে এই পাশে নিয়ে আসতে পারো। mx সমান লেখা যাবে y প্লাস mc, লিখতে পারো এভাবে। বা তুমি যদি x এর মান বের করো এখান থেকে যদি x এর মান বের করো তাহলে কত দিয়ে ভাগ করে দিবা? m দিয়ে ভাগ করে দিবা। x এর মান হবে m দিয়ে ভাগ করে দিলে y বাই m, আর এটাকে m দিয়ে ভাগ করে দিলে হবে c। তাহলে x সমান y বাই m প্লাস c। এই পাশে কি আসছিল? x সমান y বাই m প্লাস c। কোনটা নিবা? যেটা নিবা সেটাই অ্যান্সার। একই কথাই না, দুটো তো একই আসছে অ্যান্সার। x সমান y বাই m প্লাস c। বুঝছো কিনা একটু জানাও তো, এটা বুঝছো কিনা একটু জানাও তো।
বেশি কষ্ট দিয়ে ফেলতেছে তোমাদেরকে আজকে, 11:30 বেজে গেছে, আর মনে হয় না প্যারা দেওয়া ঠিক হবে তোমাদেরকে। এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, তাহলে তোমাদের আজকে পর্যন্ত ছিল আমার হচ্ছে মানে সবার জন্য উন্মুক্ত ক্লাস ছিল। যারা যারা পেইড ব্যাচে আসো, পেইড ব্যাচের ক্লাস টাইম, পেইড ব্যাচের ক্লাস টাইম আমার ক্লাস সরল রেখা, সরল রেখা পেইড ব্যাচের ক্লাস টাইম পেইড গ্রুপে হবে। সরল রেখা হবে রবি, মঙ্গল, বৃহস্পতি, রাত 10টা। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে তোমরা তোমরা হচ্ছে কনসেপ্টটা খুবই ভালোভাবে মাথার মধ্যে নিবা। মুখস্থ বিদ্যা দিয়ে এইচএসসিতে খুব বেশি দূরে যাইতে পারবা না। কনসেপ্টটা আমি যখন কনসেপ্ট পড়াই, সেই কনসেপ্টটা ভালো মতো নেওয়ার চেষ্টা করবা। কনসেপ্ট ভালো মতো নিলে ম্যাথ অটোমেটিক হয়ে যাবে, ম্যাথ করতে তোমার বেগ পেতেই হবে না, ম্যাথ অটোমেটিক হয়ে যাবে, কনসেপ্টটা ভালো মতো নিবা। আর একটা কথা, সেটা হচ্ছে যে অনেকগুলা প্ল্যাটফর্মেরই তো হচ্ছে কি বলে কোর্স আছে, তুমি দেখো যেটাতে তুমি কমফর্টেবল বুঝো সেটাতে তুমি ভর্তি হও। তুমি শুধুমাত্র হাইপ দেখে ভর্তি হও না, বুঝতে পারছো? ধরো আমাদের প্ল্যাটফর্মে হাইপ অনেক বেশি, আমাদের প্ল্যাটফর্মে ভর্তি হইতে হবে, বা অন্য প্ল্যাটফর্মে হাইপ বেশি সেখানে ভর্তি হইতে হবে, ব্যাপারটা এমন না। তুমি যেখানে বুঝো, যার ক্লাস করে তুমি বুঝতেছো, সেইটাতে তুমি ভর্তি হও। ধরো কোনো একটা জায়গায় তুমি ভর্তি হইলা, ধরো আমার ক্লাসে তুমি ভর্তি হইলা, তুমি আমার ক্লাস বুঝো না, আমার ক্লাস তুমি বুঝো না, আমার ক্লাসে নাম শুনে তুমি ভর্তি হইছো, এটাতে তোমার কোনো লাভ হবে না। আলটিমেটলি তোমার তোমার নিজের যতটুকু লাভ সেটা তোমাকে বুঝতে হবে, নিজের লাভটা তোমার নিজে বুঝতে হবে। তুমি যেখানে বুঝো সেখানে তুমি ভর্তি হও, বুঝছো? তো আমি 2টা ক্লাস করাইছি, তোমার যদি এই 2টা ক্লাস দেখে মনে হয় যে তুমি আমার ক্লাস বুঝতেছো, বা শোভন ভাইয়া তো তোমাদের আগে থেকেই ক্লাস নিত, শোভন ভাইয়ার ক্লাস তো তোমরা বুঝোই, আমি তো জানি ভাইয়া কেমন ক্লাস নেই। তো আমি নতুন যেহেতু, আমি এই কারণে 2টা ক্লাস সবার জন্য উন্মুক্ত করে দিছিলাম। এই 2টা ক্লাস করছো, যদি মনে করো যে বুঝো, তাহলে হচ্ছে মানে দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাও। আমরা যত দ্রুত সম্ভব আমরা তোমাদের ফার্স্ট পেপারের সিলেবাসটা শেষ করে দিব। কথা কি বুঝছো? নেক্সট দিন থেকে, আজকে কী বার ছিল? আজকে রবিবার ছিল, মঙ্গলবার, বৃহস্পতিবার, রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস হবে রাত 10টায়। দেখা হবে মঙ্গলবারে রাত 10টায় পেইড ব্যাচের গ্রুপে। আর আবারও বলতেছি, গিফটটা দিয়ে দিব। আমি খুবই দুঃখিত, গতদিন দেখতে পারি নাই, মনে ছিল না। আমি অ্যানাউন্স করে দিব কে কে গিফট পাচ্ছ, কালকে অ্যানাউন্স করে দিব, আগামীকাল অ্যানাউন্স করে দিব, এবং গিফটটা তোমাকে আমি নক দিয়ে পাঠিয়ে দিব। আর এই ক্লাসের যে লেকচার নোট, সেটা 2টা গ্রুপের নাম বলছি, গ্রুপ আমি পিন করে দিব, লেকচার স্লাইডটা পিন করে দিব কমেন্টে, ওইখান থেকে তুমি যেটা যেটা দরকার ওটা ওটা নিও। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। রুটিনটা আপাতত আপাতত ম্যাথের ক্লাসটা শুরু হচ্ছে, মানে আমি পেইড ব্যাচের ক্লাস আমি প্রথমে শুরু করতেছি। রুটিন সবার, আমাদের সবার মোটামুটি ঠিক হয়ে গেছে রুটিন। তোমাদেরকে 2-1 দিনের মধ্যেই সবগুলা মানে সবগুলা সাবজেক্টের রুটিনটা পেয়ে যাবা। 1 থেকে 2 দিনের মধ্যে রুটিনটা পেয়ে যাবা। আমারটা ফিক্সড, আমারটা রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টায় ক্লাস হবে। পিসিএমবি রুটিনটা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবা ভাইয়া। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন স্যার, ওকে ঠিক আছে। আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন স্যার, হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের ফুল বই শেষ করতে কতদিন লাগবে? কতদিন লাগবে এটা ডিপেন্ড করে তুমি কিভাবে পড়তেছো তার উপর।
আমাদের কতদিন লাগবে আমি এটা বলে দিতে পারি, তোমার কতদিন লাগবে এটা তুমি নিজে বলতে পারো। কিভাবে তোমারটা আমি আগে বলি, তোমার কতদিন লাগবে। তুমি যদি নিজের চাহিদায় পড়াশোনা করো, 10টা চ্যাপ্টার ফার্স্ট পেপার বইয়ের 10টারই আর্কাইভ ক্লাস দেওয়া আছে, তুমি আর্কাইভ ক্লাস দেখে 2 থেকে 3 মাসের মধ্যে ফার্স্ট পেপার বইটা শেষ করে ফেলতে পারো। আর আমরা যে লাইভ ক্লাসগুলো নিব এটা সর্বোচ্চ 6 থেকে 7 মাসের মধ্যে ফার্স্ট পেপারটা কমপ্লিট হয়ে যাবে। আমি আশা করি 6 থেকে 7 মাস হবে, কারণ প্যারালালি 2টা চ্যাপ্টার চলবে। শোভন ভাইয়া একটা ক্লাস নিবে, আমি একটা ক্লাস নিব, প্যারালালি 2টা চ্যাপ্টারের ক্লাস চলবে, খুবই দ্রুত শেষ হয়ে যাবে, বুঝছো? খুবই দ্রুত শেষ হয়ে যাবে। ম্যাট্রিক্স কি আবার ক্লাস নেওয়া হবে নাকি ওইটা অলরেডি? ম্যাট্রিক্স যে ক্লাস নেওয়া হচ্ছে, তোমার কি মনে হয় না ম্যাট্রিক্সের ক্লাসগুলো প্রিমিয়াম? শোভন ভাই যে ম্যাথগুলা করাচ্ছে, তোমার কি দেখে মনে হয় না যে এই ম্যাথগুলা অ্যাকচুয়ালি পেইড ব্যাচের ম্যাথ? ওই পেইড ব্যাচের ক্লাসটায় শোভন ভাইয়া একটা চ্যাপ্টার তোমাদেরকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে, যেন সবাই ওই চ্যাপ্টারটা করতে পারো। কারণ তোমাদের এখনও রেজাল্ট হয় নাই, অনেকে এখনও ভর্তি হয় নাই, এই কারণে একটা চ্যাপ্টার যেন সবাই কমপ্লিট করে ফেলতে পারো, এই কারণে ভাইয়া ওই চ্যাপ্টারটা পেইড ব্যাচের ক্লাসটাই ফ্রিতে করাচ্ছে। ম্যাট্রিক্স নির্ণায়কের আর কোনো ক্লাস হবে না। ম্যাট্রিক্স নির্ণায়কের তুমি যদি ক্লাস করতে চাও তাহলে শোভন ভাইয়া যে লাইভ ক্লাস নিচ্ছে ওটাতে কন্টিনিউ করো, আর যদি না করে থাকো এর আগে তাহলে তুমি হচ্ছে আর্কাইভ ক্লাস পেয়ে যাবা। ম্যাট্রিক্স নির্ণায়কে আমার আর্কাইভ ক্লাসটা দেওয়া আছে, মানে যে চ্যাপ্টারগুলো আমি লাইভে নিব সেটা শোভন ভাইয়ের আর্কাইভ পাবা, শোভন ভাইয়া যে চ্যাপ্টারটা লাইভে নিবে ওটা আমার আর্কাইভ পাবা। সমস্যা নাই তো, ফ্রি ছিল বলে করো নাই তার মানে যে করতে পারবা না এরকম না তো। লাইভ ক্লাস সবগুলা গুছায় দেওয়া আছে, আর্কাইভ ক্লাস গুছায় দেওয়া আছে। তোমার যদি মনে হয় যে ভাইয়ের ক্লাস বুঝতেছো তাহলে ভাইয়ের লাইভ ক্লাসটা করো, যদি মনে করো যে আমার ক্লাস করবা তাহলে আর্কাইভটা করো, কোনো সমস্যা নাই তো, তুমি এখন শুরু করলেও কমপ্লিট করে ফেলতে পারবা। স্যার ঘুম লাগে, ঠিক আছে ঘুম লাগে ঘুমাও। আচ্ছা স্যার এখন যদি সরল রেখা করি তারপর যদি ওই ম্যাট্রিক্স পরে করি তাহলে কি হবে? হ্যাঁ হবে তো, বললাম তো সবগুলা রেকর্ড দেওয়া আছে, তুমি যে কোনো চ্যাপ্টার ইচ্ছা মতো যখন খুশি করতে পারবা। সরল রেখা চাইলে সরল রেখা তুমি আমার সাথে কন্টিনিউ করো। আজকে আর না জ্বালাই তোমাদেরকে, 11:30 পার হয়ে গেছে, আমারও কাজ আছে, খেলা দেখা আছে, 2টাই খেলা আছে, খেলা দেখতে হবে। তোমরাও পড়াশোনা করো, খেলা দেখো, ঘুমাও, যা খুশি করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, কেটে দিচ্ছি লাইভ।